একটা কথা আছে, খুব ফেমাস একটা কথা, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। এখনকার টাইমে আপনি সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা দেখেন, আমাদের দেশ বলি আর সারা পৃথিবী বলি, এটার একটা বড় অংশের ইনফ্লুয়েন্সটাই করতেছে কন্টেন্ট ক্রিয়েটর, জি, ইউটিউবার। জি, জি, জি। মানে আগে আপনি যদি বলতেন, ধরেন যে আমি ইউটিউবে ভিডিও বানাই, মানুষ একভাবে দেখতো, এখন কন্টেন্ট ক্রিয়েট করেন, পলিটিশিয়ানরা যেমন পাওয়ারফুল, সরকারি অফিসাররা যেমন পাওয়ারফুল, কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু পাওয়ারফুল, তারা কিন্তু মানুষের উপর প্রভাব রাখে। রাইট। একটা কন্টেন্ট ক্রিয়েটার যদি একটা পোস্ট করে বা সে একটা ভিডিও বানায়, সে চাইলে গভর্নমেন্ট ফেলে দিতে পারে, অনেক কিছু করতে পারে, দেশের ইকোনমিক কোলাপস করাতে পারে, ওয়ার্ল্ডে একটা বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে, এরকম একটা অবস্থা। জি, জি, জি। মানে ওই পর্যায়ে কেউ যায়। এরকম এক্সাম্পল ১টা ২টা কিন্তু আছে। হ্যাঁ, অলরেডি হচ্ছে। পলিটিক্সে ভূমিকা রেখেছে কনটেন্ট ক্রিয়েটর। তো ওই জায়গায় বলতেছি যে আমাদের কিন্তু রেসপন্সিবিলিটিটা অন্য লেভেলে চলে গেছে। যেদিনকাল আমি খেয়াল করি যে অনেকে বলে যে ভাই আপনার এখান থেকে মোটিভেশন পাইছি, আমি কি মোটিভেশন স্পিকার নাকি? পরে দেখলাম যে না, আমি আসলে আমার লক্ষ্যটা, বা আমি আসলে অরিজিনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। একটু আগে যেটা আপনাকে বলতে জি, জি। যে আমি যেটা করি, আমি নিজে শেখার চেষ্টা করি, নিজে গ্রো করার চেষ্টা করি। আমার মনে হয় যে আমার মধ্যে অনেক ঘাটতি আছে, বাট হ্যাঁ, আমি জানি যে গ্রো করলে আমি অনেক ভালো করতে পারবো। তো সেই জিনিসটা চাই না আমার কন্টেন্টের একটা জায়গায়, কিন্তু এটা যে আমি যা শিখতেছি আমি চাই মানুষজনের সাথে সেটা শেয়ার। মানে আমি এখন আসলে অনেক সময় পড়তে চাই না। আমাকে অনেকে যখন আমি দেখি কমেন্টগুলো পড়ি, তখন আসলে আমি দেখি যে না, আমার জন্য আরেকটা মানুষ একটা ভ্যালুয়েট করতেছে, আমি আজকে কিছু একটা করতে হবে। হ্যাঁ। তো ওই জন্য হইলো আমার আসলে পড়া হয়। তো দেখা গেছে আমার এই যে অনেকের বলে না যে চারপাশে চাপ, জি, বা লোকে ওইটা করছে এটা করছে, এখন আমাকে কিছু মানুষজন হলে চাপ দেয় ভাই, এরকম অবস্থা, যেটা পড়তে হবে, এটা শিখতে হবে, এটা গ্রো করতে হবে, আরো বেটার হইতে হবে, মানে ফুটেজ বেটার করতে হবে, আরো ইমপ্রুভ করতে হবে, ইন্টারন্যাশনাল লেভেলে যাইতে হবে। খাতায় কলমে আমি জিকে পড়াই, তো এখানে বলতে হয় যে দারিদ্র সীমার বা দরিদ্র সবচেয়ে মানে বিভাগটা হচ্ছে বরিশাল। জি, কিন্তু আজকে সবকিছু মিলাই জি, আমার এখন পুরো উল্টা একটা ধারণা হচ্ছে। আমি ঠিক বুঝলাম না যে খাতায় কলমে, আমি তো ডেটা কালেক্ট করি না, জি, 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 আমি পড়াই, হয়তো আমি পড়ানোর টাইমে পড়াইছি আর কি, যে বরিশাল বিভাগ হচ্ছে সবচেয়ে দরিদ্র বিভাগ। জি, 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 কিন্তু আমার দেখে টেকে বা শহরটা ঘুরে আমার একদমই মনে হয়নি। জি। উল্টা আমার কাছে এটাকে শান্তির শহর বা নিরাপদ একটা শহর মনে হয়েছে। আচ্ছা, আমি বুঝলাম না যে আমি ভুল নাকি কোনটা ভুল, সেটা নিয়ে একটা ডিবেট করা যাবে আর কি। হ্যালো বরিশালের স্টুডিও থেকে আপনাদের স্বাগত। আমি মাহমুদ হোসেন শহীদ আছি আপনাদের সাথে। শুধু আজকে আমি নেই, আমার সাথে আছে একজন গেস্ট। গেস্টকে আপনারা দেখতে পাচ্ছেন, আসাদুজ্জামান জয়। তিনি হলেন বাংলাদেশের সেরা বুক রিভিউয়ার এবং সেরা কনটেন্ট ক্রিয়েটর। তিনি আজকে বরিশালে এসেছেন। আজকে হ্যালো বরিশালের স্টুডিওতে তিনি কেন? সেটা আপনাদেরকে বলছি। তিনি বরিশালে আসবেন অনেক আগেই সে ডিক্লেয়ার দিয়েছিলেন। তখন থেকেই আমরা ওত পেতে আছি কবে বরিশাল আসবে, তার সঙ্গে দেখা করব। কেন দেখা করব? সেটাও আপনাদের একটু বলে নেই। আমি সেই করোনার আমল থেকেই যখন বাসায় বসে কনটেন্ট দেখি, তখন যে কয়জন কনটেন্ট ক্রিয়েটরের কনটেন্ট দেখি, তার মধ্যে তার কনটেন্ট হলো গিয়ে অন্যতম কনটেন্ট। আমি খুব পছন্দ করতাম। তখন থেকেই তার কনটেন্টগুলো দেখি। ওখান থেকে কিছু ভ্যালু আমি পাই। প্রত্যেকটা কনটেন্টে একটা বই নিয়ে, একটা বইয়ের জায়গা থেকে কথাবার্তা থাকে, সেগুলো থেকে আমরা নিতে পারি। তখন থেকেই তার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করছিল যে কখনো যদি তার সঙ্গে দেখা হয়, তাকে অবশ্যই আমি অ্যাপ্রিশিয়েট করব। এবং আজকে এই অ্যাপ্রিসিয়েশনটা আমি কিন্তু এই স্টুডিও থেকে, স্টুডিওতে বসে তাকে আমি দিতে পারছি। এজন্য আমি কৃতজ্ঞ। সে এসেছে বরিশালের মানুষদেরকে নিয়ে, সে বরিশাল বিভাগকে নিয়ে ব্লগ করবে। প্রতিটা জেলায় সে এখানে যাবে। তো এই অপরচুনিটিটা আমি মিস করলাম না। আমি তাকে নক করলাম এবং সে খুবই আন্তরিকভাবে আমাকে কোঅপারেট করল। সকালবেলায় তার সঙ্গে দেখা হয়েছে, সারাদিন তার সঙ্গে ছিলাম। খুবই অমায়িক একজন মানুষ। তিনি আজকে আমাদের সেটে এসেছে। তাকে আমি ৪-৫ টা প্রশ্ন করব। আপনারা আমার সাথে থাকুন। দেখুন প্রশ্নগুলো কেমন হয়। জয় ভাই কেমন আছেন? আমি খুবই ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আর আপনাদের মতো মানুষদের সাথে বসতে পেরে, আড্ডা দিতে পেরে, ইফতার করতে পেরে খুব ভালো লাগতেছে। সো এখন আর এনার্জেটিক ফিল করতেছি আর কি ভাই। ভেরি নাইস। জয় ভাই, বরিশালে কয়দিনের ট্যুরে আসছেন আপনি? বরিশালে কয়েকদিন ঘুরতে আসছি। সো বরিশাল নিয়ে আমি যেটা, মানে একটা লাইন আমার মনে হয় বলা উচিত, হ্যাঁ, যে আমি খাতায় কলমে আমি জিকে পড়াই, তো এখানে বলতে হয় যে দারিদ্র সীমার বা দরিদ্র সবচেয়ে মানে বিভাগটা হচ্ছে বরিশাল। জি, কিন্তু আজকে সবকিছু মিলাই জি, আমার এখন পুরো উল্টা একটা ধারণা হচ্ছে। আমি ঠিক বুঝলাম না যে খাতায় কলমে, আমি তো আর ডেটা কালেক্ট করি না, জি, 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 আমি পড়াই, হয়তো আমি পড়ানোর টাইমে পড়াইছি আর কি, যে বরিশাল বিভাগ হচ্ছে সবচেয়ে দরিদ্র বিভাগ। জি, 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 কিন্তু আমার দেখে টেকে বা শহরটা ঘুরে আমার একদমই মনে হয়নি। জি। উল্টা আমার কাছে এটাকে শান্তির শহর বা নিরাপদ একটা শহর মনে হয়েছে। আচ্ছা। আমি বুঝলাম না যে আমি ভুল নাকি কোনটা ভুল, সেটা নিয়ে একটা ডিবেট করা যাবে আরকি। ও আচ্ছা। আ শুনে খুবই ভাল লাগলো এবং আমি সিউর আমাদের দর্শকরা খুব খুশি হবে আপনার এই কথা শুনে। আমরা আ আজকে তো বরিশালে আছেন, এরপরে আমি বুঝতে পারছি যে আপনি কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা সব জায়গায় যাবেন। আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, সব জায়গায় আমাদের যে দেখার যে দর্শনীয় স্থানগুলো, মানুষগুলো, এদের চিত্র আপনি তুলে ধরবেন সোশ্যাল মিডিয়াতে। পাশাপাশি হলো আপনার কনটেন্ট জার্নিটা কিন্তু অমায়িক।
আপনার দেখা যাচ্ছে সবসময়ই আপনি যে কনটেন্টটাই আমাদেরকে দিচ্ছেন আমাদের মধ্যে স্পার্ক করছে। সেটা আমাদের ভ্যালু এড করছে। থ্যাংক ইউ ভাই। এইটা আপনি কিভাবে মানে জেনারেট করছেন এবং এটা ধরে রাখছেন আপনি কিভাবে? এই টিপসটা আপনি আমাদের দর্শকদেরকে একটু যদি দিয়ে যেতেন, কনটেন্ট ক্রিয়েটরদের খুব উপকার হতো। না সেটা হচ্ছে আমি ডে টু ডে প্রতিদিন আসলে কিছু না কিছু ইমপ্রুভ করার চেষ্টা করি। জি, আমারও আসলে অনেক সময় মনে হয় যে কি করতেছি, কেন করতেছি হচ্ছে না। সো আমি আসলে একটা টাইম বিরাট টাইম আসলে ডিমোটিভেট ফিল করতাম। সো আমি যেটা দেখা গেছিল যে মানে অনেক ইদানিংকাল আমি খেয়াল করি যে অনেকে বলে যে, "ভাই আপনার এখান থেকে মোটিভেশন পাইছি।" আমি কি মোটিভেশন স্পিকার নাকি? পরে দেখলাম যে না আমি আসলে আমার লক্ষ্যটা বা আমি আসলে অরিজিনাল কোনো কনটেন্ট ক্রিয়েটর না। একটু আগে যেটা আপনাকে জি, বলতেছি। জি। যে আমি যেটা করি আমি নিজে শেখার চেষ্টা করি, নিজে গ্রো করার চেষ্টা করি। আমার মনে হয় যে আমার মধ্যে অনেক ঘাটতি আছে। বাট হ্যাঁ, আমি জানি যে গ্রো করলে আমি অনেক ভালো করতে পারবো। তো সেই জিনিসটা চাই না আমার কনটেন্ট এর একটা জায়গায় কিন্তু এটা যে আমি যা শিখতেছি, আমি চাই মানুষজনের সাথে সেটা শেয়ার করতে। আমি বেশ অনেক বইয়ের অ্যাক্সেস পাই। আমি হয়তো ইংরেজিতে পড়তে পারি। জি, হয়তো অনেকেই আছে যে তারা হয়তো পড়তে পারতেছে না। একটা টাইমে আমি নিজেই পড়তে পারতাম না ইংরেজি। জি, 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 জি। সো আমি ওগুলো তাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। একটা ভ্যালু দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় যে কাউকে যদি ভ্যালু দেয়া যায়, সে আসলে সেটা অ্যাপ্রিশিয়েট করে বা আমি জানি না হয়তো আমার জীবন হয়তো একটা আইডিয়াতে বদলাবে না, তাদেরটা বদলাতে পারে। তো সেই জিনিসগুলোই চেষ্টা করি। নিজে শিখি, তাদেরকে শেখানোর চেষ্টা করি। সো ওইটা করতে আসলে লম্বা জার্নি। আর যেটা বলতেছিলাম যে আমার কাছে বা আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি যে কনসিস্টেন্সি টা খুব ইম্পোর্টেন্ট। সো কনসিস্টেন্সি টা রাখার চেষ্টা করি। রেগুলার বা ধারাবাহিক থাকার চেষ্টা করি। ওইভাবে করতে এখন জিনিসটা অনেকদিন হয়ে গেছে আরকি। দর্শক আরেকটা জিনিস আমি আজকে দর্শকদের উদ্দেশ্যে বলছি এবং আপনাকে বলছি। আপনার সঙ্গে সারাদিন থেকে আমি কিন্তু অনেক জায়গায় অনেক কিছু শিখলাম। স্পেশালি এনালাইসিস। সোশ্যাল মিডিয়ার যে একটা এনালাইসিস পার্ট আছে এটা থাকতে পারে। এই জায়গাটা এটা দিলে ভালো হয়, এই সময়টা এটা গেলে ভালো হয়। এটা আপনি কিন্তু খুব ভালোভাবে এই কয়েক বছরে রপ্ত করেছেন। তো আমরা যারা নতুন এখন চেষ্টা করছি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আগাতে এটা আমাদের জন্য খুবই কাজে লাগবে। এখন আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে বই নিয়ে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে দর্শক কিন্তু মানে বেশি দেখেছি স্ক্রিনে যে আপনি বই পড়ান বা বই নিয়ে আমাদেরকে কিছু বলছেন। এই জিনিসটা আপনার মাথায় কিভাবে আসলো? না, এটা মাথায় আসলো যে ভাই ১ম এ আমি যেটা বলতেছিলাম ছোটবেলা থেকে আসলে মানে আমি একটা জিনিস আসলে আপনাকেও বলতেছিলাম বা আমি যেটা বলি যে আমার মনে হয় এমন কাজগুলো আসলে করা উচিত যেটা আপনি টাকা-পয়সা না পাইলেও বা আপনাকে কেউ পাত্তা না দিলেও আসলে আপনি সেই কাজটা করবেন। সো আমি আসলে ছোটবেলা থেকে বই পড়ি। প্যাশন কাজ করে। সো বই পড়তাম যে তখন তো আসলে গল্পের বই পড়তাম, অন্য ধরনের বই পড়তাম। এখন তো একটু নন ফিকশন পড়ি। একটু শিক্ষণীয় জিনিসপত্র আছে। মানুষকে কাটছাঁট ডেটা বলা যায়, ওই টাইপের বই-টই পড়ি বা কোন ফ্যাক্ট বলা যায়, ওই টাইপের জিনিসপত্র একটু বেশি পড়া হয়। সো এখন যেটা হয় আমার কনটেন্ট বানানোর ক্ষেত্রে দেখা যায় আমি গল্প উপন্যাস একটু কমই পড়া হয়। যেহেতু আমার একটা তাড়া থাকে মানুষকে একটু ভ্যালু দিতে হবে, কনটেন্ট দিতে হবে। আর সত্যি কথা বলতে এই তাড়াটা বা এই প্যারাটাও আমি আসলে এনজয় করি। মানে আমি যেহেতু ভালোই লাগে, অ্যাটেনশন পাইতে ভালো লাগে। মানুষ যখন অ্যাপ্রিশিয়েট করে খুব ভালো লাগে। কেউ যদি বলে যে, "ভাই আপনার এই আইডিয়াটার কারণে আমার এই লাইফেই চেঞ্জ হয়েছে।" খুব ভালো লাগে আসলে। তখন অন্যরকম ভালো লাগা কাজ করে তখন আরো বেশি কনটেন্ট বানাতে আসলে ইচ্ছা করে। সো আমি ওই যেটা বলতেছিলাম যে, মানে আমি এখন আসলে অনেক সময় পড়তে চাই না। আমাকে অনেকে যখন আমি দেখি কমেন্ট গুলা পড়ি তখন আসলে আমি দেখি যে না আমার জন্য আরেকটা মানুষ একটা ভ্যালু এড করতেছে। আজকে কিছু একটা করতে হবে। হ্যাঁ। তো ওইজন্য হইলো আমার আসলে পড়া হয়। সো দেখা গেছে আমার এই যে অনেকের বলে না যে চারপাশের চাপ জি, বা লোকে ওইটা করছে, এটা করছে। এখন আমাকে কিছু মানুষ হলে চাপ দেয় ভাই এরকম অবস্থা যে এটা পড়তে হবে, এটা শিখতে হবে, এটা গ্রো করতে হবে, আরো বেটার হইতে হবে। মানে ফুটেজ বেটার করতে হবে, আরো ইমপ্রুভ করতে হবে, ইন্টারন্যাশনাল লেভেলে যাইতে হবে। তো যেমন আমি দেখলাম অডিয়েন্সে আমাকে প্রেশার দিতেছে। ভাই আপনি 64 জেলা ব্লগ বানাইতেছেন। তাহলে এটা শেষ করলে তো আপনার ইন্টারন্যাশনাল ব্লগ বানাবেন। মানে দেশ আমি ভাই পাসপোর্টই করি নাই। এরা বলতেছে আমার আরেক দেশে যাই ভিডিও বানাইতে। সো আপনি বুঝতে এই যে প্রেশারটা, পজিটিভ প্রেশারটা এটা কিন্তু ভালো। ভালো। মানে ওরাই আমাকে পুশ করতেছে। এটাকে বলা হয় হ্যাপি প্রবলেম। হ্যাঁ, মানে ওরা ওই প্রবলেমটা হচ্ছে আমার হইতেছে আরকি। ওরাই আমাকে পুশ করতেছে পড়েন। যেমন আমি গতদিন আপনাদের বরিশালে এসে একটা আপু আমাকে এরকম দেখা যাচ্ছিল যে উনি আমাকে এসে বুকশপটা দেখালো। উনি আর উনার ভাই আরকি। তো আমার এক ভাইয়ের আপু। হুম। সো আমাকে দেখালো উনি আমাকে বলল যে, ভাই আপনি এখানে একটা কনটেন্ট বানান। এই বইটা আপনি পড়ছেন, পড়েন নাই কেন?" আমি আবিষ্কার করলাম সে আমার চেয়ে আরো দ্বিগুণ আসলে বই পড়ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সে দেখায় না, আমি দেখাই আরকি। আমার কাছে তো একটা দেখানো। আমি হয়তো একটা বই ১০ বার দেখাচ্ছি। ফাঁকিবাজি করতেছি, অনেক কিছু কিন্তু অনেকেই পড়তেছে। সো আমি যেটা বলছিলাম যে উনি আমাকে পুশ করতেছে। উনি চাচ্ছে যে আমি আরো ভালো বইগুলো নিয়ে কথা বলি। সো আমি এদিক দিয়ে খুব লাকি আরকি। আমি দেখতেছি আমার চারপাশে অনেক মানুষ আমাকে পুশ করতেছে। এইজন্য আপনি উৎসাহ পাচ্ছেন এবং কাজটা করে এগিয়ে যাচ্ছেন। এক্সাক্টলি। আচ্ছা, যারা বই ভালো পড়ে তাদের কাছে সবাই একটা কারণে কিন্তু যায়। যে ভাই আমাকে ৫ টা বইয়ের নাম দাও। আমি কোন ৫ টা বেস্ট বই আছে যে ৫ টা বই আমি পড়তে পারি বা ১০ টা বইয়ের নাম। তো আপনার কাছে আমি জানতে চাই যে আপনি আমাকে টপ ৫ বইয়ের নাম বলুন এখন যেটা আমরা হলো গিয়ে এখানে সেটে রেকর্ড করে রাখতে পারি সো দ্যাট আমরা পরে এটা জেনে ভাই রাখতে পারি। প্রশ্নটা কিছুটা এমন যে ভাই আজকে রাতে কি আমার কাচ্চি বিরিয়ানি খাওয়া উচিত নাকি আসলে ভাত খাওয়া উচিত? আমার কিছুটা আপনার যেহেতু আপনি ফুড রিভিউ দেন তাহলে বলেন।
ঠিক তেমন ভাবে ধরেন আমি বই নিয়ে আলাপ করি বা বই নিয়ে কথাবার্তা বলি, তো মানুষজন আমাকে বলেন ভাই সেরা 3টা বই বলেন, সেরা 5টা। হ্যাঁ, এটা বলে কিন্তু। সেটা এখন এটা মানে একটা আপেক্ষিক একটা ব্যাপার। কিন্তু এখন যদি বলি আমার লাইফে একটা বড়সড় ভূমিকা যেটা রাখছে হুম। বা আমার লাইফকে যেটা চেঞ্জ করছে, ওই যে বইটা বলছিলাম দ্য আলকেমিস্ট। ডাল আমি ওই বইটা পাওলো কোয়েলোর আমার খুব ভালো লাগছে। আমি বিজনেস বলেন, লাইফ বলেন, মোটিভেশনাল ক্ষেত্রে অনেক কাজে দিচ্ছে। তারপর বাংলা একটা বই, সেটা হচ্ছে আমার বলব স্টুডেন্টদের জন্য খুব কাজে দেয়। জি, দারুণ মোটিভেশন, সেটা হচ্ছে ধরেন ওই যে ভাইরে আপুরে, ভাইরে ওই সাব্বির হাসানের একটা বই। তারপর হচ্ছে আপনি যদি বলেন যে ইন্টারন্যাশনাল বইয়ের ক্ষেত্রে আমাকে অ্যাটমিক হ্যাবিটস যেটা আছে, অ্যাটমিক হ্যাবিটস ওই বইটা খুব ভালো, জেমস ক্লিয়ারের। তো এই ৩ টা বই। আর এছাড়া আমার ভাই মানে আমি যদি বলি আমার খুব পছন্দের কয়েকজন রাইটার আছে। বিশেষ করে যেমন আহমদ সোফা। হ্যাঁ, সে আমার খুবই পছন্দের। তো আমি বলব আহমেদ সোফার সব বই পড়ে ফেলতে। না, আহমেদ সোফাকে পড়া উচিত বাংলাদেশের পার্সপেক্টিভে। জি। তারপর ধরেন এই যে শাহেরুজ্জামানের লেখা একজন কমলালেবু, জীবনানন্দ দাশের শহরে বসে আছি। ও সো এরকম আসলে ৪-৫ টা বই বলা কঠিন। বাট ও যেমন হুমায়ুন স্যারের লেখা আমার খুবই পছন্দ। তার কারণে আমি বই পড়া শুরু করছি এক টাইমে। ৩ ঘন্টা পড়ছেন। সো ওই টাইমে বলব যে অনেক ধরনের বই আছে। এখন কে আসলে কি চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। বাট এই কিছু বই যেগুলো বললাম সেগুলো খুব ভালো বই। আর ২ টা বই বলতে পারি। যে ২ টা বই আমার কনটেন্ট ক্রিয়েশন জার্নিতে খুব হেল্প করছে। একটা হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট। যে বইটার মধ্যে বলা হচ্ছে যে কিভাবে আপনি অন্যান্য আর্টিস্টরা আসলে বা যারা ক্রিয়েটিভ কাজ করে তার আইডিয়া কোথায় পায়। আরেকটা বইয়ের নাম হচ্ছে শো ইওর ওয়ার্ক। মানে আপনি ডে টু ডে কাজগুলো কিভাবে দেখাবেন, কোনটা দেখাবেন, কোনটা দেখাবেন। সো দুনিয়ার সামনে কেমনে প্রেজেন্ট করবেন। এই ৪-৫ টা বই আমাকে খুব হেল্প করছে আরকি আমার জার্নিতে। আমি বলব আজকের এই পডকাস্টটার এই জায়গাটা খুবই ইম্পোর্টেন্ট। দর্শকদের জন্য খুবই কাজে লাগে। ইভেন আমার জন্য কাজে লেগেছে। 'স্টিল লাইক অ্যান আর্টিস্ট' এই বইটার কথা কিন্তু আমাকে নাফিস সেলিম ভাইও বলেছিলেন যে, এই বইটা যেন আমি পড়ি। কিন্তু উনি আমাকে ফলো আপও করেছিলেন। বইটা কিন্তু এখন আমার পড়া হয়নি। আপনি কিন্তু আজকে আবার বললেন এই বইটার কথা। তার মানে যারা কনটেন্ট ক্রিয়েটর হচ্ছে তারা কিন্তু এই বইটা খুব পছন্দ করছে। কনটেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে আপনার কিছু বলার আছে? যে কনটেন্ট ক্রিয়েশনটা করার ক্ষেত্রে কোনটা ইম্পোর্টেন্ট? আমি একটা জিনিস আসলে কখনো বলি নাই, সেটা বলা উচিত। যে একটা কথা আছে, খুব ফেমাস একটা কথা, "With great power comes great responsibility." এখন ব্যাপারটা হচ্ছে আপনি হয়তো খেয়াল করছেন, আমরা অনেকেই বলে যে, "ভাই তাহলে কি জিনিসটা আপনারা ফেক করে না বলেন?" যেমন একটা সিম্পল কথা আপনি খেয়াল করছেন, আমি পলিটিক্স বলেন, দেশ বলেন, ইকোনমিক্স নিয়ে অনেক কথাবার্তা আমি অফলাইনে বলি বা হচ্ছে বাইরে বলি, কিন্তু আমি কখনো ক্যামেরার সামনে বলি না। হ্যাঁ, ক্যামেরার সামনে কারণ এখন ব্যাপারটা হচ্ছে কি ভাই, আমাদের উপর তো মানুষজন, যেহেতু আমাদেরকে অনেক মানুষ ফলো করছে, জি, জি, জি। মানে ভালো হোক মন্দ হোক আমাদেরকে মানুষজন অনেক মানুষ পছন্দ করতেছে, তারা ভ্যালু দিচ্ছে। সো আমাদের আসলে একটা রেসপনসিবিলিটি হয়ে গেছে। আমরাও ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আমাদের আসলে আমরাও ভুল করি অনেক সময়। অনেক সময় আমরা বড়সড় ব্ল্যান্ডার না করলে হইলো। কিন্তু যেটা বলতেছিলাম যে আমরা তো ভুল করি। জি। সো এখন ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বলতেছিলাম আমাদের উপর কিন্তু অনেক রেসপনসিবিলিটি। আর এখনকার টাইমে আপনি সবচেয়ে ভয়ংকর জিনিসটা দেখেন, আমাদের দেশ বলি আর সারা পৃথিবী বলি, এটার একটা বড় অংশের ইনফ্লুয়েন্সটাই করতেছে কনটেন্ট ক্রিয়েটর, জি, ইউটিউবার। জি, জি, জি। মানে আগে আপনি যদি বলতেন, ধরেন যে আমি YouTube এ ভিডিও বানাই, মানুষ একভাবে দেখতো, এখন কনটেন্ট ক্রিয়েট করেন। পলিটিশিয়ানরা যেমন পাওয়ারফুল, সরকারি অফিসাররা যেমন পাওয়ারফুল, কনটেন্ট ক্রিয়েটররাও কিন্তু পাওয়ারফুল। তারা কিন্তু মানুষের উপর প্রভাব রাখে। রাইট। একটা কনটেন্ট ক্রিয়েটর যদি একটা পোস্ট করে বা সে একটা ভিডিও বানায়, সে চাইলে গভর্নমেন্ট ফেলে দিতে পারে। অনেক কিছু করতে পারে। দেশের ইকোনমিক কোলাপস করাতে পারে। ওয়ার্লড এ একটা বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। এরকম একটা অবস্থা। জি, জি, জি। মানে ওই পর্যায়ে কেউ যায়। এরকম এক্সাম্পল ১ টা ২ টা কিন্তু আছে। হ্যাঁ, অলরেডি হচ্ছে। পলিটিক্সে ভূমিকা রেখেছে কনটেন্ট ক্রিয়েটর। সো ওই জায়গায় বলতেছি যে আমাদের কিন্তু রেসপনসিবিলিটিটা অন্য লেভেলে চলে গেছে। হ্যাঁ, আমরা অনেকে ফানি কনটেন্ট বানাই। বাট সব জায়গায় যেটা আসলে আমার মনে হয় ভ্যালু এড করে। রাইট। তো কথা হচ্ছে ভ্যালু সে যে ফানি কনটেন্ট বানাচ্ছে সেও কিন্তু ভ্যালু এড করে। কিভাবে? সে মানুষকে বিনোদন দিচ্ছে। বিনোদন দিচ্ছে, মানুষ খুশি হচ্ছে। হতে পারে। হ্যাঁ, ভালো বিনোদন হতে পারে। অনেক সুস্থ বিনোদনের দরকার আছে। সুস্থ আমাদের সেটা মিডিয়া বলি, সবকিছু একটা সুস্থ কালচারের তো আমাদের দরকার। সো যেমন আমি বই নিয়ে ভিডিও বানাই, তাই বলে যে ফুড ভিডিও বানাই আমি তো তাকে না করতে পারি না। আমিও তার কাছ থেকে রিকমেন্ডেশন চাই যে কোন রেস্টুরেন্টে গেলে ভালো হবে, কোনটা গেলে ভালো হবে না। সো আমাদের কনটেন্ট ক্রিয়েটরদের আসলে আমরা নিজেরাও অনেক টাইম বুঝি নাই। যেহেতু আমরা নিজেরাই অনেকে ইন্ডিভিজুয়ালি সবাই গ্রো করছি। কিন্তু আমাদের কিন্তু আসলে একটা বড়সড় পাওয়ার বা জিনিসপত্র গ্রো করছে। আমি যে বরিশালে যত মানুষের সাথে মিশতেছি, আমি দেখলাম যে হ্যাঁ, অন্য জায়গার থেকে একটু আলাদা, একটু ইন্টারেস্টিং, একটু অদ্ভুত। কিন্তু আমরা দেখলাম যে আমাদেরকে খুব বড়সড় ভাবে, যে আপনি যেটা বলছেন অতিথি পরায়ণ না। আমাদের কাছে মনে হচ্ছিল যে জামাই আদর পাচ্ছি আমরা এরকম। কেউ যদিও মেয়ে দেয় নাই, এইজন্য কষ্ট লাগতেছে। মেয়ে দিলে জানি না ঠিক ভালো লাগতো কিনা, দায়িত্ব নিত এটা আবার পরে। সো যাই হোক, বাট আমাদের ওই টাইপের ভালো লাগতেছিল। এই যে বরিশাল শহরে যখন আমরা আসলাম, বরিশালের অনেকগুলো আসলে ধাঁচ আছে। বরিশালে এমনি দেখলাম হিন্দু, মুসলিম, খ্রিস্টান এই ৩ টা ধর্মের মানুষ শত বছর ধরে একসাথে বাস করতেছে। একটা শান্তি শহর, নিরাপদ শহর। এই ৩ টা জিনিস খুব পজিটিভ। আমি আমার বেড়ে ওঠা ঢাকা শহরে, মানে ঢাকায় থেকেছি আমি অনেকদিন, চট্টগ্রামে থেকেছি। রাজশাহী শহরটা আমার কয়েকবার ঘুরে দেখা হয়েছে। সো এখন আমি এসে দেখলাম যে বলতেছি না আমি সেরা। কিন্তু কিছু দিক দিয়ে থাকার জন্য নিরাপদ, ভালো সবকিছু মিলে কিন্তু দারুণ একটা এক্সপেরিয়েন্স।
এটা যে আমি বরিশাল হবে আমি কখনো আসলে ভাবিনি। যে আমার এই ৪ টা জেলা মানে ৪ টা শহরই তো আসলে এটা মানে ঢাকা বেটার, চট্টগ্রাম বেটার শহর। মানে ফ্যাসিলিটিস তো অনেক বেশি। এগুলাতে হিউজ ইকোনমি। রাইট। আপনি রাজশাহী শহরটাও তো সেই জায়গায় বরিশালের কিন্তু বরিশালটা আমি যেটা বলছিলাম নিরাপদ, মানুষ যারা আন্তরিক সবকিছু মিলে দারুণ কিন্তু একটা এক্সপেরিয়েন্স। তো ওই যে আমি বলতেছিলাম না, আমি এই ভুল ধারণাটা আমার কখন ভাঙলো? যখন আমি আসলাম, এক্সপ্লোর করলাম। আমি বুঝলাম হ্যাঁ, ওদের এই মানুষগুলা ৳৫০ বাঁচানোর জন্য কেন কথা বলছে? কারণ তারা খেটে মানে অনেক খেটে তারা আসলে বড় হচ্ছে। অনেক কষ্ট করে তারা আসলে দিন কাটাচ্ছে। আমি ওই ময়মনসিংহের যে মানুষটাকে আমি খাইছুন বলতেছি, ওই মানুষটাই কিন্তু আসলে আমাদের ইকোনমিতে বা আমাদের দেশটা টিকায় রাখছে। আমরা ছোট করি মানে আমরা কিছু ক্ষেত্রে হয়তো কাউকে পচাই। কিন্তু আমার মনে হয় এই জিনিসটা একদম বাদ দিতে হবে। মানে ওই জিনিসটা আর ওই লেভেলটা ওই জায়গাটায় নাই। আমরা এখন ৫০ বছর দেশ আমাদের পার হয়ে গেছে। মানে এখন ওই ফকিন্নিগিরি করার আসলে আমাদের টাইম নেই। যে কে কোত্থেকে আসছে আমাদের মনে হয় সবাই মিলেই আসলে গ্রো করা যায়। আর আমি যেটা বলতেছিলাম যে আমি কনটেন্টের মাধ্যমে কি করে এই যে ঢাকার যে বন্ধুটা আমার আছে, চট্টগ্রামের যে বন্ধু যে তুই কখনোই বরিশাল আসবে না। আসার দরকার নেই। চট্টগ্রামের অনেক মানুষকে আমি দেখছি ঢাকা যায় না কোনো। তো আমি চাচ্ছি সে এট লিস্ট জানুক যে হ্যাঁ, বরিশালের মানুষ এই কারণে এমন। এদের এই কারণে এরা লঞ্চে করে আসছে। এখানে নদীমাতৃক, এখানে নদীগুলো এভাবে ছড়িয়ে আছে। ইকোনমিতে এভাবে ভূমিকা রেখেছে। এখানে মানুষজনের হৃদয়টা আবার খুব বড়। এরা আবার একটু মানে নিজেদেরকে নিজেরা সবাই খুব কাছাকাছি ইন্টিমেট কিন্তু এরা আপনাকেও খুব সহজে আপন করে নিবে। যেটা অন্য অনেক জেলাতে হয়তো এভাবে হয় না। সো এইজন্য এই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আমার কাজ কিন্তু এটাই। পজিটিভ নেগেটিভ সবগুলো তুলে ধরা। যে রাইট। এইজন্য ওদের মধ্যে এই নেগেটিভিটিটা কাজ করে। এই জিনিসটা আবার ওদের পজিটিভ। আমার কাজ তো ওইটাই ইনফরমেশন গুলা পাস করা। আমি যেটা দেখছি আমি যদি এখন একটা ধুম করে বলি এরা তো খারাপ। এটা নেগেটিভিটি বলা যায়। সব জায়গায় আমাদের তো ক্রাইসিস আছে। বাট আমি চেষ্টা করতেছি যে ধরেন আমি যাতে চেষ্টা করি যে একটা ছেলে সে হয়তো ২ মিনিট বা ৩ মিনিটের ভিডিও দেখে সে হয়তো বরিশাল নিয়ে তার একটা ভালো ধারণা হবে। খুলনা নিয়ে সে একটা দারুণ ধারণা পাবে। সে বেসিক নিয়ে যখন সে একটা খুলনার রুমমেটের সাথে থাকবে, তখন সে তার সাথে গল্প করার মতো অনেকগুলো টপিক পাবে। সো ওই চেষ্টাটাই আরকি। আপনার কথাগুলো আসলেই খুব ভালো লাগলো। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। সো আমার লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে সেটা হলো, আপনি এই যে হ্যালো বরিশাল আমরা যে বরিশালে শুরু করলাম পডকাস্ট। বরিশাল বিভাগের যত আ সফলতার গল্প আছে মানুষের চাচ্ছি যে সবার মধ্যে ছড়িয়ে দিতে যাতে অন্যরা উৎসাহিত হয় এবং সেখান থেকে যদি কোনো কিছু তাদের করতে ইচ্ছে করে সেটা যেন তারা এপ্লাই করে হুম। তাদের। আপনার এটা কেমন লাগছে? আমার এটা ভাই খুব চমৎকার লাগছে। আমি যদি পারতাম তাহলে তো পডকাস্ট একটা শুরু করে দিতাম। কিন্তু যেটা হয় আমার এই যে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ, আপনি আমাকে নেবেন। আমি যেন ভ্লগ করতে পারতেছি। আপনি পারতেছেন না। ঠিক আছে। একদমই এগিয়ে আছি। তো যাই হোক না আপনার মতো পডকাস্টটা আমার খুব ভালো লাগতেছে। আর আমি তো এটা নিয়ে বারবার আড্ডা দিচ্ছিলাম। জি, জি, জি। যে পডকাস্টের মাধ্যমে অনেক মানুষজনকে আপনি আসলে পরিচয় করে দিতে পারেন। অনেকজনের লাইফ চেঞ্জ হয়েছে। জি, জি। যেন আমরা টু সেন্স পডকাস্ট আমি নাফিস সলিম ভাইয়ের না, লিসেন। মাঝে শুনি। সো ওখানে দেখছি অনেক মানুষের বা সারা পৃথিবীতেই ডায়েরি অফ এ সিইও বা অনেক ইন্টারন্যাশনাল টিম ফেরিসের পডকাস্ট আছে। অনেকের পডকাস্ট আমি শুনি মাঝে, মাঝেই। সো খুব চমৎকার এক্সপেরিয়েন্স বা অনেক ইন্টারেস্টিং মানুষকে আমি আসলে পডকাস্টের মাধ্যমে জানতে পেরেছি। অনেক ইনফো জানা যায়। যেটা হয়তো আমাদের ২-৩ মিনিট, ৪ মিনিটের, ৫ মিনিটের একশো ভিডিও দেখলে আসলে জানা যাবে না। ১-১.৫ ঘন্টার একটা বিস্তারিত আলোচনা যেটা জানা যায়। সো আপনি ওই বরিশালে ওই কাজটা করছেন। সো আ যেটা হচ্ছে যে আমার মনে হয় বরিশালের যে গল্পগুলো আর আমি যেটা বললাম যে আমাদের তো এখন আসলে ওই দিকেও ফোকাস দিতে হবে যে ডিসেন্ট্রালাইজ করে সারা দেশ থেকে আসলে যাতে মানুষরা কাজ করতে পারে। সো এখন আমাদেরকে ইন্টারনেট ওই সুযোগটাই দিচ্ছে আসলে। যে রাইট। আপনার সাথে ধরেন আমার কখনোই দেখা হয় নাই। কিন্তু আপনার ভিডিও আমি দেখতেছি, আপনি আমার ভিডিও দেখতেছেন। আমি একটা আপনাকে বলতেছিলাম যে আমার একটা অন্য রিজিয়ন থেকে আমি ভিডিও বানাই, আপনি অন্য রিজিয়ন থেকে ভিডিও বানান। কিন্তু এই যে মানুষের গল্পগুলা ছড়িয়ে দেওয়া, ওই যে আপনারা আমার কাছ থেকে ইনফরমেশন পাস করা, আরেকটু বেটার হওয়ার চেষ্টা করা। আমরা হয়তো সরাসরি ইফেক্ট করতে পারি না। কিন্তু আমরা হয়তো ১০ বছর পরে যারা বাংলাদেশটা চালাবে, ডিসিশন নিয়ে পৃথিবীটা চালাবে, তাদেরকে আমরা আসলে অনেক বড় একটা ইমপ্যাক্ট ফেলতে পারি তাদের উপর। সেই ইমপ্যাক্ট ফেলার আপনি চেষ্টা করছেন যে আপনারটা খুবই ভালো। সো আমি আশা করব যেটা বলতেছিলাম যে রেগুলার আসলে পডকাস্ট আসবে, রেগুলার আপনার কনটেন্ট আসবে যেটা আমি দেখার অপেক্ষায় আরকি। বরিশালের মনুরা আপনারা কিন্তু চাইলে রেগুলার হ্যালো বরিশালের পডকাস্ট গুলো শুনতে পারেন। সো আপনারা বুঝতেছেন আপনাদের এখানে একটা চমৎকার উদ্যোগ নেওয়া হয়েছে। বরিশালের যারা দারুণ মানুষজন আছেন, তাদেরকে রেগুলার তারা এই পডকাস্টে এনে তাদের গল্পগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। তাদের যেহেতু একটা বড় দায়িত্ব তারা নিয়েছেন, আপনাদেরও একটা দায়িত্ব আছে। আপনারা লাইক, কমেন্ট করতে থাকেন, শেয়ার করতে থাকেন। আপনাদের ফিডব্যাক গুলো কমেন্টে জানান কিভাবে এটা আসলে বেটার করা যায়। আমি আশা করব যে ভাইরা আরো দারুণ পডকাস্ট নিয়ে আসবে। আর সেই পডকাস্ট গুলো আমিও শুনবো। আর আমার মনে হয় ১ম এ আসলে বরিশালে ছড়িয়ে যাক। বরিশালের মানুষজনকে সাপোর্ট দেওয়াটা খুব জরুরি। সো আপনারাও শুনতে থাকুক। ইনশাআল্লাহ আমরাও বাইরে থেকে আসলে বরিশালকে আপন করে নিই।